সবাই জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত ঝানু। এখন এই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাল্টা কূটনীতিক চালে ধরাশায়ী হলো কিন্তু ভারতীয় টিম। বলা যায় যে ভারতীয় টিম তাজ্জব বনে গেছে। সেখানে কিন্তু আরেকটা চাল খেলে দিল বাংলাদেশ পক্ষ। কি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা পারেন নাই সেটা জাস্ট একটা মিটিং এ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এতে সারা বাংলাদেশ এই যে একটা হাফ ছেড়া আসলে আমরা বাঁচতে যাচ্ছি। যাদের জন্য এই আয়োজন। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠকে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে আপনি শুনলে অবাক হবেন। ডক্টর ইউনূস যে আসলে কি, বাংলাদেশ যে এখন কি, 1971 সালের পর এই প্রথম এই চোখে চোখ রেখে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে স্ট্রেইট ডক্টর ইউনূস বলে দিয়েছেন। অন্যদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকলের চাইতে সেরা তার একটি নজিরও আমরা সেখান থেকে দেখতে পেয়েছি। কি সেই নজিরটি? কোন দেশ ছোট কোন দেশ বড় এইটা বিচারের দিন শেষ। দেশকে চালাচ্ছে সেটাই হলো মেইন। দেখেন না, বড় দেশের প্রধানমন্ত্রী বসা থেকে দাঁড়ায় গেল, সবাই দাঁড়ায় গেল, ইউনূস স্যার এন্ট্রি নিল। মনে হইতেছে জানেন ভিউগেল বাজতেছে, সম্রাট আসতেছে। এই হলো খেলা, এই নাম বিশ্ব নেতা। ইতিহাস নেতা জন্ম দেয়, ইতিহাস নেতা জন্ম দেয়। নরেন্দ্র মোদীর রাজনীতির জীবনের শেষ দিন বলে উনি উল্লেখ করেছেন যে তার রাজনীতি সে এখানেই স্টপ করবে। নরেন্দ্র মোদী রাজনীতি থেকে বিদায় নিবে, ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। নতুন একটি তথ্য দিয়েছেন, বাংলাদেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক, বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি সংবাদ। সেই সংবাদটি কি? এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটি ইতিবাচক সংবাদ। মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে। যেভাবে খেলা শুরু করছে ডক্টর ইউনূস, তার রেশ থামানোর মতো আর কোনো মানুষ আমি দেখতেছি না, কোনো দলও দেখতেছি না, উড়া দমে চলতেছে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। প্রথমত বিষয়ের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কংগ্রেচুলেশন দিতেই হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটা পারেন নাই সেটা জাস্ট একটা মিটিং এ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এতে সারা বাংলাদেশ এই যে একটা হাফ ছেড়া আসলে আমরা বাঁচতে যাচ্ছি। যাদের জন্য এই আয়োজন তারাও কিন্তু অনেকটা সুন্দরভাবে তাদের জীবনের দিকে যাচ্ছে। রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের সবচেয়ে বড় গলার কাটা। আপনি অনেকে এটা বুঝতেছেন না, যেটা যে আগামী 10 বছর পরে কোন লেভেলে যাওয়ার কথা। দর্শক, দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে মিয়ানমারকে কোন রকমে রাজি করানো যাচ্ছিল না। চীনের চাপ বলেন, ভারতের গুটিবাজি বলেন, কোথাও না কোথাও মানে বিদেশিরা টাকা পয়সা দিচ্ছে 5 টাকা 10 টাকা, কিন্তু এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী তারা বাংলাদেশের মধ্যে একটা নিজেদের জীবনও একরকম ভাবে চলতেছে। বাংলাদেশের অর্থনীতি, সামাজিক অবস্থান সবকিছুতে একটা চাপ হয়ে দাঁড়াইছিল। অবশেষে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে প্রত্যাবর্তন হতে যাচ্ছে, আর এদেরকে যোগ্য হিসাবে একটা লিস্ট করা হয়েছে। আর এই সুসংবাদ দিয়েছে আজকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তা। বলা হয়েছে আজ ব্যাংককে 6ষ্ঠ বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে এই তথ্য জানান। আপনাদের খেয়াল থাকার কথা, গেল কয়েকদিন আগে এই বিমস্টেক সম্মেলনের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মিয়ানমারের যিনি প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী না জান্তা প্রধান, তিনি তার কূটনৈতিকভাবে একটা বৈঠক করা ট্রাই করছে। এর কয়েকদিন আগে রমজানের মধ্যে জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশ ঘুরে গেছেন, ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটা রাষ্ট্র বাংলাদেশে ঘুরে গেছেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনে গেছেন, এই বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে একটা ফোকাসে ছিল যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুটা কিভাবে করা যায় এবং তাদেরকে কিভাবে মোটিভেট করা যায় যে তারা যেন এই দেশ ছেড়ে তাদের দেশে ফিরে যায়। তো মোটামুটি কয়েকটা মিটিং, কয়েকটা বৈঠক এর আগেও আওয়ামী লীগ সরকারের সময় একটা ট্রাই করা হয়েছে। তবে ফলটা যখন আইসা পড়ছে, এটা ডক্টর ইউনূসের আমলে পড়ছে, বা কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালু বা আন্তর্জাতিক লেভেলে তার যে কানেকশন। যাই হোক, মোট সুখবরটা হচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে আপনার 8 লাখ রোহিঙ্গার একটা তালিকা তারা করেছিল, সেখান থেকে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারের সরকার ফিরিয়ে নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছেন। আর প্রক্রিয়া সম্পন্ন হলে তারা মিয়ানমারে প্রত্যাবর্তন করবে। তবে স্পিডটা আসছে ফাইনালি। যেমন ধরুন আমি বুঝাই যে এখানে শেখ হাসিনার যে ভূমিকা নাই তা না, আপনার স্বীকার করতে মনে আছে। যেমন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান, এখানে কি বিএনপির ভূমিকা নাই? সবচেয়ে বড় ভূমিকা বিএনপির। জামাতের নাই? আছে। অন্যান্য রাজনৈতিক ছোটখাটো দলগুলো নাই? আছে। কিন্তু রেজাল্টটা নিল কে? ফলটাকে নিয়েছে জাতীয় নাগরিক পার্টির 8-10 জন পোলাপাইন। তারা কিন্তু এটা মূল কারিগর, সব জায়গায় তাদের ডিমান্ড কেন ফাইনালি টোকাটা তারা দিছে। দ্যাটস ওয়াই তারা কিন্তু এটা ফল খাচ্ছে। তো তদ্রুপ
মিয়ানমারের সাথে রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু সরকার অনেকদিন থেকে চাপটাপ দিছে, আওয়ামী লীগ সরকারও কাজ করে গেছে, বাট ফলটা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এসে পড়ছে। ইভেন তিনি আসার পরে তার একটা ফেস ভ্যালু আলাদা আছে, সেখান থেকে হয়তো কিছুটা পজিটিভ নেগেটিভ তৈরি হয়েছে। যাই হোক, সবাই জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত ঝানু। এখন এই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিওর শুরুটা দেখেন, ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়ায় গেলেন, লাস্টে নরেন্দ্র মোদীও উঠে দাঁড়ালেন। এটা তো গেল। এই ভিডিওতে প্রমাণ করে যে ভারত উল্টা অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল এরকম একটি বৈঠকের জন্য। আগে মনে করা হচ্ছিল যে মানে বাংলাদেশ মনে একদম মুখায় আছে, সাইড লাইনে বৈঠকের জন্য চিঠি দিল, মানে এত কেন নমনম। কিন্তু এই ভিডিওর চিত্র কিন্তু প্রমাণ করলো যে না, পাল্টা কূটনীতিক চালে ধরা সেই হলো কিন্তু ভারতীয় টিম, যে সবাইকে বসায় রাখলো। মানে ইউনূসের পক্ষ থেকে যারা কূটনীতিক এই আলোচনাগুলোর জন্য আয়োজন করছিল তারা বসায় রাখলেন, বা ভারতের যারা আয়োজক তারা বসে থাকলেন, নির্দিষ্ট সময়ে তারা বসে থাকলেন। নির্দিষ্ট সময় একটু পরে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস এমনভাবে প্রবেশ করলেন যে মনে হচ্ছিল যেন তারা মোদির জন্য খুবই আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত, এবং সেরকম একটা ভিডিও আমরা দেখলাম। গেল এটা। তারপরে দেখেন, সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে, ঘনিষ্ঠ করার ক্ষেত্রে কিছু স্মৃতি, কিছু চিহ্ন, কিছু উপহার, সেগুলি অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই কাজটি করলেন। তিনি এমন একটি ছবি উপহার দিলেন নরেন্দ্র মোদীকে, বলা যায় যে ভারতীয় টিম তাজ্জব বনে গেছে। তারা ভাবতেই পারেনি যে এইরকম যেখানে টানাপোড়ন, সেখানে যেখানে বৈঠক হওয়াটাই মুশকিল, বৈঠক হবে কি হবে না শেষ মুহূর্ত পর্যন্ত যেখানে অনিশ্চয়তা, সেখানে কিন্তু আরেকটা চাল চলে দিল বাংলাদেশ পক্ষ। কি 2015 সালের 3রা জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস। সেই কংগ্রেস থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বর্ণ পদক দেওয়া হয়, আর সেই স্বর্ণ পদকটা ডক্টর ইউনূসের হাতে তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই ছবি 2015 সালের 3রা জানুয়ারি, আর এখন 2025। তো আজকের থেকে 10 বছরের পুরনো ছবি, সেটা বাধাই করে নিয়ে ইউনূস হাজির হয়েছেন। ভারতীয়রা তো কল্পনাও করতে পারেনি এমন একটা ছবি দিয়ে ডক্টর ইউনূস স্মরণ করে দিলেন যে দাদা তুমি, অথবা ভাই তুমি, যাই বলেন না কেন, আমাকে 10 বছর আগে কিন্তু এরকম একটা ছবি তুমি আমাকে দিছিলা, দেখো আমি ওটা সত্য করে নিয়ে আসছি, ফলে তুমি আমার শত্রু না। আমরা বন্ধুত্ব চাই সব দেশের সাথে, ভারতের সাথেও, কিন্তু সমমর্যাদার ভিত্তিতে। বন্ধুত্বের যে নিদর্শন শেখ হাসিনা রেখে গেছে, এটা বিশ্বে বিরল, এরকম হয় না। এটা হলো ওই মানে কি বলে মালিক আর বৃত্ত যে সম্পর্ক, সেই সম্পর্ক না। আমরা সবাই ভাই ভাই হবো, অথবা মালিক মালিক হবো। তুমি ভারতের মালিক, আমি বাংলাদেশের এই মুহূর্তের মালিক। জনগণ আমাদেরকে এই মালিকানা দিছে, এখন আপাতত আমরা সেবা করব, এইরকম একটা সমমর্যাদা হবে, এটাই, আর কিছু না। তো দেখেন, সেই 10 বছরের পুরনো ছবি দিয়ে রীতিমতো চমকে গেল। আপনি দেখেন সেই নরেন্দ্র মোদীর মুখের অভিব্যক্তিটা দেখেন, সেটা আপ্লুত স্বাভাবিকভাবে যে ডক্টর ইউনূস সেই পুরনো ছবি 10 বছর আগের ছবি নিয়ে আমার কাছে দিয়ে দিল। এটাও দেখেন, মানে অত সুদূর প্রসারী চিন্তা। বাংলাদেশ এ করছে যে না, আমি আমার নিজের অবস্থানে অটল থাকবো, নিজের মর্যাদাটা রেখে আমি সম্পর্ক স্থাপন করবো, যাকে যে সম্মান দেওয়ার দরকার দিব। তো সেই কারণে ওই ছবিটা বহন করে নিয়ে আসছে ঢাকা থেকে ব্যাংককে, এবং জায়গা মতন সময় মতন কিন্তু দিয়ে দিল। ভারত কিন্তু দিতে পারলো না। তারপর দেখেন, যেটা বলার দরকার সেটা ঠিকই বলে আসছে। কি বলছে? শেখ হাসিনাকে ফেরত দাও, গণহত্যার আসামি, তার বিচার করবো আমরা। কি বলছে? তিস্তার পানি বন্টন চুক্তি করো, যেটা শেখ হাসিনা ভুলে গেছিল, মানে ভুলেও তোলার সাহস ছিল না, সেটা তুললো। আর একটা কি তুললো জানেন? যেটা উচ্চারণ করতে পারতো না বাংলাদেশ। শেখ হাসিনা তো নাই, তার কোনো কর্তৃপক্ষ মাঝে মধ্যে মিনমিন করে কথা বলতো যে বিষয়টা নিয়ে, কি সীমান্ত হত্যা, সীমান্ত হত্যা বন্ধ করো। তাহলে এই দেখেন, মানে তার শুরুটা, বৈঠকে ঢোকার মানে জাস্ট স্টার্টিংটা দেখেন কত গ্লোরিয়াস, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকতেছে, ভারতীয় পুরো টিম উঠে দাঁড়ালো। দ্বিতীয় ছবিটা দিল, ছবিটা দিয়ে প্রমাণ করলো যে দেখো, আমি কিন্তু বন্ধুত্বের মর্যাদা দেই, আমি সম্মানের মর্যাদা দেই। তুমি আমাকে সম্মান করছিলা, আমি আজকে সেই সম্মানের স্মৃতিটা নিয়ে আসছি। সুতরাং তুমি আমার সাথে সম্পর্ক করবে না কেন? তুমি শেখ হাসিনা ছাড়া চিনবা না, এটা হবে কেন? বাংলাদেশকে চিনতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতে হবে। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং, একটু চিন্তা করে দেখেন, একটু ভিজুয়ালাইজ করেন যে কিভাবে ঘটনাটা ঘটলো। তো এটাই, আর তো কিছু না। ভারত আমাদেরকে এমন ভাষায় দেবে না, এমন কোনো তার অর্থনৈতিক শক্তি আছে না। ভালো সম্পর্ক থাকবে, কিছু নিত্যপণ্য থাকবে, সুসম্পর্ক থাকবে, সীমান্ত হত্যা বন্ধ থাকবে,
দুই অঞ্চলের সাম্প্রদায়িক পরিস্থিতি চমৎকার থাকবে। তুমি তোমার সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দাও, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দেবে। দুই দেশের যদি সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে, হিন্দু মুসলিম দাঙ্গা কোথাও হবে না, কেউ করতে পারবে না। তো এরকমই একটা বিষয় আজকে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সাইড লাইনের এই বৈঠকেও বাজিমাত করে দিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আলোচনায় দেখেন কোনো পয়েন্ট, যে পয়েন্ট কখনো শেখ হাসিনা সাহস করেনি, চিন্তা করতে পারেনি, সেই বিষয়টা তুলে ধরলো। সামগ্রিক আয়োজন বৈঠকে বাজিমাত করে দিয়ে শেষ করলো। এবং শেষ বেলায় কি হলো, বিমস্টেকের সভাপতিকে বাংলাদেশ, তার প্রতিনিধিকে ডক্টর মোহাম্মদ ইউনূস। কে হারলো, কে জিতলো, আপনারা বিশ্লেষণ করবেন। মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখে না। রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনূস যেই মানের বিশ্ব নেতা, সেই মানে পৌঁছাতে মোদিকে 100 বার জন্ম নিতে হবে। তখন রিপাবলিক বাংলার ময়ূখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল। শুধু রিপাবলিক বাংলা না, আজকে মোদি এবং ডক্টর ইউনূসের মিটিং হলো, ভারতের গণমাধ্যমগুলো মুখে কুলুপ দিয়ে রাখছে, কিছু বলতে পারছে না। আসলে কি আলোচনা হয়েছে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের গণমাধ্যম কি লিখবে, বছরের পরে বছর বাংলাদেশের নাগরিকদের কিভাবে হত্যা করা হয়েছে, এই কথাটি ভারতের গণমাধ্যমগুলো কি লিখতে পারবে? আমি জিজ্ঞাসা করছি। নিরীহ মানুষকে হত্যা করেছে, 27 জন শিশু বিএসএফ হত্যা করেছে এই আমাদের সীমান্তে। একজন শিশু, সেও কি বিএসএফকে প্রতিহত করতে গিয়েছিল, যে কারণে তাকে হত্যা করতে হলো? বিএসএফ এর কাছে জিজ্ঞাসা, নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞাসা। এই তথ্যগুলো আমরা বারবার প্রধান উপদেষ্টাকে দিচ্ছিলাম, মেইল করছিলাম, জানাচ্ছিলাম। আমাদের যখন মিটিং হচ্ছিল তখন পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলাম যে আমাদের গত 16 বছরে 1000-এর উপর বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে, যার ডকুমেন্ট হয়েছে মাত্র 600-র মতো, বাকিগুলো আনডকুমেন্টেড। এবং বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে জানাজা নামাজও পড়া হয়নি। তড়িঘড়ি করে শেখ হাসিনার সময়ে পুলিশ আমাদের এই সীমান্তে নিহত নাগরিকদেরকে মাটি চাপা দিত, জানাজা নামাজ পড়তে দিত না, উল্টো নিহতদেরকে চোরা কারবারি বলার চেষ্টা করত। গতকাল বিএসএফ ভুল করে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে। কেমন লাগে? এভাবেই নিয়মিত বাংলাদেশের নাগরিকদেরকে তোমরা হত্যা করছো। নিজের দেশের মানুষ নিজেরাই মারলা। একবার বিবেচনা করো, সীমান্তে অপরাধ সংগঠিত হয় সারা বিশ্বেই। ভারতীয়রা অপরাধ করে, বাংলাদেশিরা অপরাধ করে। প্রত্যেকটা অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি আছে, আইন আছে, আন্তর্জাতিক নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের কেউ যদি কোনো ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা নেবে। কিন্তু এভাবে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। এছাড়া আলোচিত হয়েছে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে, তিস্তা পানি চুক্তির বিষয়ে। আজকে একটা কথা ভারতীয়দেরকে জিজ্ঞাসা করি, এই যে নদীগুলোর উপরে তোমরা বাদ দিয়ে পানিগুলো আটকে দিয়েছো, নিচু দেশের দিকে পানি প্রবাহিত হবে, খুবই স্বাভাবিক। তোমরা যে পানিগুলো আটকায় দিয়ে সারা বছর ধরে এই পানিগুলো সুবিধা নিলাম, যখন পানিটা বেড়ে যাচ্ছে বর্ষাকালে, পানির লোড নিতে পারছে না, তখন এই পানিটা আমাদের উপরে কেন ঠেলে দিচ্ছ? নিজেদেরকে প্রশ্ন করো। আমরা যদি বর্ষার সময় অতিরিক্ত পানির কারণে ক্ষতির ভাগ নিতে পারি, তাহলে শুষ্ক মৌসুমে যেইটুকু পানি আছে সেইটুকু পানির কেন ভাগ পাবো না? এই নদীগুলো ভারতে উৎপত্তি হয়েছে এরকম না, এগুলো আন্তর্জাতিক নদী, কমপক্ষে 3টি দেশ থেকে টাচ করেছে এই নদীগুলো। সেই নদীগুলোর পানির হিসাব চাচ্ছি, যেগুলোর উৎপত্তি স্থল ভারতও না, ভারতও ওই নদীগুলোর পানি ভোগ করছে, অন্য দেশ থেকে আসা পানি। সেই পানিগুলোর একটা অংশ, ধরেন 1 বালতি পানি ভারতের কাছে আছে, আন্তর্জাতিক নদীর পানি, ভারতের অধিকার আছে, আমাদের অধিকার আছে। 1 বালতি পানির মধ্যে 1 গ্লাস তো আমরা ভাগ পেতে পারি। আমরা নিচু দেশে যারা আমরা ক্ষতির ভাগ বহন করি, 1 গ্লাস পানি তো পেতে পারি। এই বিষয়গুলো ভারতীয়রা বোঝে না। এই না বোঝার কারণে আমাদের দূরত্ব। ভারতের নাগরিক, ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি দল, বিরোধী দল কখনো কেউই আমাদের এই বিষয়গুলোতে সহযোগিতা করেনি, সমর্থন করেনি। আমরা বলে যাচ্ছি, যে কারণে আমরা এই প্রশ্ন তুলেছি, ভারত আমাদের বন্ধু কিনা আমাদের আরেকবার বিবেচনা করতে হবে। আমরা তো দেখি ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারি দল, বিরোধী দল সমানভাবে বাংলাদেশের বিরোধিতা করে, বাংলাদেশের অস্তিত্ব তাদের জন্য অস্বস্তির এইরকম একটা ভাব করে। আমিও আপনাদেরকে বলছি, ভারতের যে ভৌগোলিক কাঠামো সেটা যেরকম বাংলাদেশের জন্য অস্বস্তি, বাংলাদেশের ভৌগোলিক কাঠামো ভারতের জন্য অস্বস্তি। এটা আপনারা মনে রাখবেন। প্রত্যেকটা জায়গায় আপনারা যেরকম আমাদের উপর নির্ভরশীল, আমরাও আপনাদের উপর নির্ভরশীল। কিন্তু যেই নিপীড়নটা করছেন সেই নিপীড়ন আর করতে পারবেন না, কারণ আমাদের সাথে আছে বিশ্বমানের একজন নেতা। আমরা আর পেছনে ফিরে তাকাবো না, শুধুই সামনে যাব। অনেকগুলো বিষয়ে আমরা অগ্রগতির সামনে আছি। আমি আপনাদেরকে বলছি, রোহিঙ্গা বিষয়ে আপনারা যে ষড়যন্ত্র করেছেন সবকিছু ছিন্ন করা হবে। ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায় আমরা সকল রাজনৈতিক দল মিলে এই সহযোগিতা করব। যতদিন উনি দায়িত্বে আছেন আমরা সর্বোচ্চভাবে শক্তি দিয়ে সহযোগিতা করব। এবং বাংলাদেশের নাগরিকরা এতদিন পরে ভাবছে তাদের মনের মতো একজন ব্যক্তিকে নেতা হিসেবে পেয়েছে। আজকে জাস্ট
মোদি এবং ডক্টর ইউনূসের যোগ্যতার কাঠামো দেখেন। মোদিকে একজন দোভাষী নিয়ে ডক্টর ইউনূসের পাশে কথা বলতে হচ্ছে, স্বাধীনভাবে ইংরেজিতে সে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে না। এটাই হলো মোদি এবং ডক্টর ইউনূসের পার্থক্য। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।